আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে আজকের ক্লাসে। রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এবং এদের সীমাবদ্ধতা, সাফল্য এবং রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের বিভিন্ন তুলনা দেখেছি। একই সাথে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের বেশ কিছু গাণিতিক সমস্যাও দেখেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। চলো শুরু করি। আজকের ক্লাসে আমরা মেইনলি দেখব ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ, ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণের প্রমাণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, কোয়ান্টাম বলমিদ্যা পরমাণু মডেল এবং বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা। তো আজকের ক্লাস শুরু করার আগে গত ক্লাসে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল, সেইটা আগে সলভ করি। আশা করি তোমরা করছো, যদি না পারো আমার সাথে সাথে এখন করে ফেলো। কোনো পরমাণুর দুটি শক্তি স্তরে একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে 6.3 × 10⁻⁹ জুল এবং 9.8 × 10⁻⁹ জুল। যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটি স্থানান্তরিত হয়, তবে বিকিরিত রশ্মির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম ধ্রুবক এবং আলোর বেগ দুইটাই বলে দিছে। চলো এটা আমরা সলভ করি। সর্বপ্রথম আমাদেরকে এখানে কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা জানতে হবে। আমরা গত ক্লাসে E=hf এই সূত্রটা কিন্তু দেখছি, যেটা আসলে বোরের পরমাণু মডেলের একটা স্বীকার্য বা প্রস্তাবনা। সো এখান থেকে আমরা লিখতে পারি E=hf এবং f এর পরিবর্তে আমরা লিখতে পারি c/λ। এখানে আমাদের ডেল্টা ই আসলে দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্য। সো একটা শক্তি স্তরকে E1 এবং অপর শক্তি স্তরের শক্তিকে E2 ধরলে এই দুইটার বিয়োগফল আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। দেখো, এটা একটা শক্তি স্তরের শক্তি এবং অপর এটা অন্য আরেকটা শক্তি স্তরের শক্তি। সো আমরা এখানে বসাইলে ডেল্টা এর ভ্যালু খুব সহজেই বের করতে পারবো। এইচ এর ভ্যালু এখানে বলে দিছে 6.629 × 10⁻⁻34 জুল সেকেন্ড। সি এর ভ্যালু বলে দিছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো সবগুলো ভ্যালুই দেওয়া আছে। আমরা যদি এই সাইডে এবং এই সাইডে মান বসাই, তাহলে আমাদের আননোন হলো ল্যামডা, অর্থাৎ ল্যামডার ভ্যালুটা আমরা বের করতে পারবো মিটার এককে। সো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য খুব সহজেই বের করা যাবে। এরপরে থাকবে কম্পাঙ্ক। কম্পাঙ্ক আমরা কীভাবে বের করতে পারি? এই সূত্রটা ব্যবহার করলে। সো ডেল্টা ই =hf। এখানে যদি আমি এইচ এর ভ্যালু এবং ডেল্টা এর ভ্যালু বসাই, খুব সহজেই এফ এর ভ্যালু বের হয়ে যাবে। এটা কোন এককে আসবে? হার্জ এককে। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা করতে পারছো। অ্যান্সারটা তোমরা বের করে নিবা, আমি তোমাকে প্রসেসটা বলে দিব। ওকে, চলো আজকের ক্লাসে আমরা ঢুকে পড়ি। ওকে, তো সর্বপ্রথম আমাদের যে আইডিয়াটা দরকার সেটা হলো পরমাণু মডেলের। এখন পরমাণু মডেলের বেশ কয়েকটা ধারণা আমরা গত ক্লাসে দেখছি। রাদারফোর্ড, বোর, তাদের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, এরপরে তাদের সাফল্যও ছিল। সো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস। রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা পরমাণুর একটা বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানছিলাম, কিন্তু সেখানে বেশ কিছু ভুল ছিল। সেই ভুলগুলো সমাধানের জন্য বিজ্ঞানী বোর বেশ কিছু গবেষণা করছেন এবং উনি কয়েকটা প্রস্তাবনা দিয়েছেন, যেগুলোর অধিকাংশ সঠিক, কিছু জায়গায় ভুল ছিল। তো সেই ভুলগুলো সমাধানের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা কাজ করতে লাগলেন। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানী ডি ব্রগলি তার বিখ্যাত সমীকরণ নিয়ে আসলেন। তোমাদের মনে আছে রাদারফোর্ড ইলেকট্রনকে একটা কণা হিসেবে বিবেচনা করছিলেন, কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলি সেই প্রস্তাবনাটা ভুল প্রমাণ করেন। এরপরে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, শ্রোডিঞ্জারের সমীকরণ, সব কিছুর সমন্বয়ে আমরা আজকে পরমাণুকে যেভাবে জানি, চিনি, সেই মডেলটা পাওয়া যায় এবং এই মডেলটাকে বলা হয় পরমাণুর কোয়ান্টাম বলবিদ্যা মডেল। তোমরা আমার পিছনের ছবিটা দেখলেই বুঝবা, এখানে মাঝখানে নিউক্লিয়াস আছে এবং চারদিকে ইলেকট্রন ঘুরতেছে। এর আগের ক্লাসে আমরা ইলেকট্রনের কক্ষপথটাকে একটা বৃত্তের সাথে কল্পনা করছিলাম, কিন্তু আজকের ছবিটায় দেখো, এটা তরঙ্গ আকারে ঘুরতেছে আঁকাবাঁকা পথে। সো ডিফারেন্সটা লক্ষ্য করছো? এইটাই আমরা আজকে শিখব, যে বোর পরমাণু মডেল থেকে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এই যে বোর থেকে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল পর্যন্ত আসতে কোন কোন বিজ্ঞানীর অবদান, তাদের মতবাদ বা তত্ত্বগুলো কি কি।
ওকে, চলো শুরু করি। সর্বপ্রথম ডি ব্রগলির সমীকরণ। বিজ্ঞানী ডি ব্রগলি বোরের যে প্রস্তাবনা ছিল ইলেকট্রন শুধুমাত্র একটা কণা, কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলি এই প্রস্তাবনাকে ভুল প্রমাণ করছেন। উনি প্রমাণ করে দেখাইছেন যে ইলেকট্রনের যেমন কণা ধর্ম আছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। এখন এইটা আসলে কিভাবে উনি বলতেছেন সেটা আমি দেখাবো, কিন্তু তার আগে কণা ধর্মটা আসলে কি। কণা মানে একটা সরলরৈখিক পথে সে গতিশীল হচ্ছে, তার বেগ থাকবে, ভরবেগ থাকবে, তাই না? কিন্তু একটা তরঙ্গের কি থাকে? তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সে তরঙ্গ আকারে গতিশীল হয়। ইলেকট্রনের এই দুইটাই আছে, এটা উনি বলছেন। এবং উনি এটার মধ্যে সম্পর্ক বের করে দেখাইছেন যে এই যে কণা ধর্ম, ফর এক্সাম্পল আমরা কণা ধর্মকে ভরবেগ ধরে নিলাম, মানে ভরবেগ একটা কণা ধর্ম, এটা আমরা ধরে নিলাম। আর তরঙ্গ ধর্ম হিসেবে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নিলাম। সো ভরবেগ কণা ধর্মকে রিপ্রেজেন্ট করতেছে, আর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ ধর্মকে রিপ্রেজেন্ট করতেছে। সো ডি ব্রগলি তার সমীকরণে এই যে তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগ এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করছেন। এবং উনি এটা করতে যে দুইজন বিজ্ঞানীর সাহায্য নিছেন। একজন হলো তোমাদের পরিচিত ম্যাক্স প্লাঙ্ক, ওনার যে ইজ ইকুয়ালস টু এইচএফ এটা সাহায্য নিছেন, এবং আইনস্টাইনের ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার, অর্থাৎ ভরের সাথে শক্তির সম্পর্কের যে যুগান্তকারী সমীকরণ, এই দুইটার সাহায্য নিছেন। চলো দেখি ওনার সমীকরণটা উনি আসলে কিভাবে বের করছিলেন। সর্বপ্রথম উনি বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের ইজ ইকুয়ালস টু এইচ এফ এটা সাহায্য নিছেন, এবং একই সাথে উনি ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার আইনস্টাইনের এই সূত্রটা সাহায্য নিছেন। সো দুইটাই যেহেতু শক্তি, তাহলে এই প্রান্ত এবং এই প্রান্তকে আমি সমান লিখতে পারি, এইচ এফ ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এখন আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ল্যামডা, অর্থাৎ কম্পাঙ্ক এফ ইজ ইকুয়ালস টু বেগ ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য, এটা তো তোমরা জানো। সো আমি যদি এটা সমান লিখি এমসি স্কোয়ার, সি এখান থেকে দুই পাশ থেকে আমি যদি একটা সি কাটি তাহলে কি পাওয়া যাবে বলো তো? এইচ বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু এমসি। দেখো এই এমসি আমি এখানে নিয়ে আসবো, আর এই ল্যামডাটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এইচ ডিভাইডেড বাই এমসি ইজ ইকুয়ালস টু ল্যামডা। এটা কি? সিটা কি? আলোর বেগ। এমটা হলো আলোর যে ক্ষুদ্র কণা অর্থাৎ ফোটন, ফোটনের সাথে তোমরা সামনে পরিচিত হবা বা হইছো। সো ফোটনের ভর, সো ফোটনের ভর গুণ আলোর বেগ বা ফোটনের বেগ, এই দুইটার গুণফল হলো ফোটনের ভরবেগ। সো এখান থেকে আমরা ফোটনের ভরবেগ এবং ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তার মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করছি। এখন বিজ্ঞানী ডি ব্রগলি এইটাকে ইলেকট্রনের সাথে কম্পেয়ার করছে, যে আমরা যদি ইলেকট্রনের ভর এম চিন্তা করি এবং ইলেকট্রনের বেগ ভি চিন্তা করি, তাহলে এই সমীকরণটাকেই লেখা যায় h ডিভাইডেড বাই mv ইজ ইকুয়ালস টু ল্যামডা। তাহলে এখান থেকেই মূলত ওনার যে মতবাদ বা সমীকরণ সেটা আসছে। এখানে আমি যদি সবগুলোর পরিচয় লিখি, এইচ তো ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক যেটার ভ্যালু একটু আগেই তোমরা দেখলা। এখানে এমটা হইল ইলেকট্রনের ভর, ভিটা হইল ইলেকট্রনের বেগ, এবং ল্যামডাটা হইল ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথে সে ঘুরতেছে ঠিকই, কিন্তু তরঙ্গ আকারে ঘুরতেছে, আঁকা বাঁকা এরকম তরঙ্গ আকারে বৃত্তাকার পথে ঘুরতেছে। সো এই ল্যামডাটা হইল ইলেকট্রনের যে কক্ষপথে তরঙ্গ আকারে ঘুরতেছে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি বুঝছো। সো এই ছিল ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ ইলেকট্রনের জন্য, আশা করি বুঝছো। ওকে, তো আমরা সামনে আগাই। আমাদের পরের টপিক হলো ইলেকট্রনের তরঙ্গ ধর্মের ব্যাখ্যা ও কৌণিক ভরবেগের প্রমাণ। তোমরা বোর পরমাণু মডেলে দেখছিলা যে বোরের একটা স্বীকার্য ছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে NH ডিভাইডেড বাই 2 পাই। বোর থেকে আমরা এটা জানি, কোনো একটা ইলেকট্রনের
কৌণিক ভরবেগ আর ব্যাসার্ধের কক্ষপথে mvr ইজ ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই। এটা তোমরা দেখছিলা, এটা কথা বলছিলেন মূলত বিজ্ঞানী বোরের একটা স্বীকার্য। সো এটা তোমরা জানো, কিন্তু তোমাদেরকে আমি ওই দিন বলছিলাম যে বিজ্ঞানী বোর এই কথাটা বলছে ঠিকই, কিন্তু এই যে সম্পর্কটা এটা উনি কোত্থেকে পাইছে বা এটার ডেরিভেশন কি, এইটার কোনো প্রমাণ উনি দিতে পারে না। ওকে, সো পরবর্তীতে আমরা বিজ্ঞানী ডি ব্রগলির যে তরঙ্গ সমীকরণ পাইছি ওইটাকে ইউজ করে, এবং ডি ব্রগলি ইলেকট্রনকে যে কণা এবং তরঙ্গ রূপে প্রকাশ করছে, দুইটাই বৈশিষ্ট্য আছে এটা বলছে, এইটা ব্যবহার করে বিজ্ঞানীরা এই সমীকরণটার প্রমাণ বের করতে পারছে, মানে এটা ডেরিভেশন, এটা কোত্থেকে আসছে ওনারা এটা বের করছে, কিন্তু বোর এটা আসলে দেখাইতে পারে না এটা কোত্থেকে আসছে। সো এটা কোত্থেকে আসছে এবার তোমাদেরকে দেখাই। আমরা আগে একটা কক্ষপথ আঁকি। ওকে, সো এইটা ধরো আমাদের কেন্দ্রে নিউক্লিয়াস সাদা, আর চারপাশে একটা কক্ষপথ আঁকছি। এখন এই কক্ষপথে ইলেকট্রন আসলে কিভাবে ঘোরে? তরঙ্গ আকারে, ডি ব্রগলির সমীকরণ মতে তরঙ্গ আকারে এরকম আঁকা বাঁকা পথে এরকম বৃত্তাকার একটা সার্কেল সে ফিল আপ করতেছে। সো সেই ক্ষেত্রে আমাদের যে পরিধিটা হবে, এটা যদি ব্যাসার্ধ, আমি যদি ব্যাসার্ধের কথা চিন্তা করি, এই ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে পরিধিটা কত হবে এটা তো তোমরা জানো, 2πr, রাইট? সো এই 2πr কে আমি একটা জিনিসের সাথে জুড়ে দিতে পারি। ইলেকট্রন যখন এভাবে ঘোরে, কিভাবে ঘোরে বলো তো? ইলেকট্রন যখন ঘুরতেছে তখন সে তরঙ্গ আকারে ঘুরতেছে, রাইট? এভাবে ঘুরতেছে। সো এইভাবে যখন ঘুরবে তখন এখানে কয়টা পূর্ণ তরঙ্গ পাওয়া যাবে, মানে কয়টা ল্যামডা তৈরি হবে? নিশ্চয়ই যখন ঘুরতেছে একটা ল্যামডা, তারপরে আরেকটা ল্যামডা, আরেকটা ল্যামডা, এইভাবে ল্যামডার পরে ল্যামডা নিয়ে ফুল একটা সার্কেল ফিল আপ হবে। সো ইলেকট্রন যখন ঘুরবে একটা ল্যামডা কমপ্লিট করেই তো আরেকটা ল্যামডা তৈরি করবে, কখনো হাফ ল্যামডা, 0.25 ল্যামডা, মানে ল্যামডার একটা ভগ্নাংশ তো এখানে তৈরি হবে না। তার মানে এখানে যতগুলো ল্যামডা হবে সেটা আসলে পূর্ণ সংখ্যার গুণিতক আকারে, ধরো 2টা ল্যামডা, 3টা ল্যামডা, কিন্তু 2.5টা ল্যামডা হবে না। বুঝছো আমার কথা? আশা করি বুঝছো। তাহলে ধরলাম এখানে n সংখ্যক ল্যামডা তৈরি হয়। সো এই 2π এর সমান কি লেখা যাবে? একটা ল্যামডা ধরো এরকম, এইটুকু ধরো একটা ল্যামডা, তাহলে এরকম n সংখ্যক ল্যামডা মিলেই কি 2πr গঠিত হচ্ছে, তাহলে 2πr সমান n ল্যামডা, এটাকে আমরা লিখতে পারি। ওকে, ঠিক আছে। আবার আমি একটু আগে কি দেখলাম, এই যে ল্যামডা সমান h ডিভাইডেড বাই mv, অর্থাৎ এই ল্যামডাটাকে আমরা কি বলতেছি, এখানে একটা জিনিস লিখে দিই তোমাদেরকে। এই ল্যামডাটা হলো তরঙ্গ ধর্ম, আর mv এটা কি? কণা ধর্ম। ওকে, সো এই ল্যামডার পরিবর্তে লেখা যায় h ডিভাইডেড বাই mv ইলেকট্রনের ক্ষেত্রে, আর এখানে 2πr থাকলো। তাহলে আমি এটাকে লিখতে পারি, এই mv, এটা mvটাকে এই পাশে নিয়ে আসি আর rটাকে রাখি, তাহলে mv আর এই rটাকে রাখলাম mvr, আর nh এখানে থাকলো, এই 2π এটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এখানে নিচে চলে আসতেছে 2π, অর্থাৎ mvr সমান nh বাই 2π। দেখো বোরের যে স্বীকার্য বা প্রস্তাবনা ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি, বের করে ফেলছি। এখন এটা কিভাবে প্রমাণ করলাম? ডি ব্রগলির যে ইলেকট্রনকে কণা এবং তরঙ্গ ধরে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এই দুইটার যে সম্পর্ক, এটা ব্যবহার করছি। কিন্তু বিজ্ঞানী বোর যখন তার পরমাণু মডেলটা দিছিলেন তখন উনি আসলে ইলেকট্রনকে কণা ধরে নিছিলেন, বা তখন আর কি মানুষ জানতোই না ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। সো সেই কারণে উনি আসলে এটা দেখাইতে পারেন নাই, যেটা আসলে কিভাবে সম্ভব, এই mvr = nh/2π। পরবর্তীতে বিজ্ঞানী ডি ব্রগলির যে সমীকরণ সেটা সামনে আসার পরে মানুষ বা বিজ্ঞানীরা এটা আসলে প্রমাণ করতে পারছেন। সো আশা করি বুঝছো কনসেপ্টটা।
সো এটা নোট ডাউন করে ফেলবা। আরেকটা কথা, তোমাদেরকে আমরা যে বইটা ফলো করে পড়াচ্ছি সেটা হলো নাগ এবং হাজারি স্যারের রসায়ন প্রথম পত্র, ওইখানের যে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, ওই চ্যাপ্টারটা। সো তোমরা আমাদের ক্লাসের সাথে সাথে এই বই থেকেও কিন্তু পড়বা, তাহলে তোমাদের কনসেপ্টটা একদম স্ট্রং হবে। ওকে, এবং বইয়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে, উদাহরণ আছে, অনুশীলনের যে প্রবলেমগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবা। এবং রিডিং পড়ে ওখান থেকে এমসিকিউ কেমন আসতে পারে, ক নাম্বার খ নাম্বার সৃজনশীলে কেমন আসতে পারে, সেটাও আসলে তোমরা পড়বা। তাহলে তোমাদের প্রিপারেশনটা একেবারে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। ওকে, সো এটা ছিল আমাদের ইলেকট্রনের তরঙ্গ ধর্মের ব্যাখ্যা ও কৌণিক ভরবেগের প্রমাণ। আশা করি এখানে তোমাদের কোনো প্রবলেম নাই। তাহলে আমরা সামনে আগাই। ওকে, সো এবার আমরা দেখব বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আমরা বোর পরমাণু মডেল যখন পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে বোর পরমাণু মডেল অনুযায়ী বোর সাহেব ইলেকট্রনকে কণা হিসেবে ধরছিলেন, কিন্তু বিজ্ঞানী হাইজেনবার্গ বলছিলেন যে ডি ব্রগলি যখন বলছে ইলেকট্রন আসলে কণা এবং তরঙ্গ উভয় রূপে কাজ করবে বা উভয় রূপে গতিশীল থাকবে, তারপরে বিজ্ঞানী হাইজেনবার্গ বলছিলেন এরকম যদি হয়, আমরা একটা ইলেকট্রনের অবস্থান, ধরো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কত দূরে, এই অবস্থানটা যখন একদম পারফেক্টলি ক্যালকুলেট করব, পরিমাপ করব, তখন ওই ইলেকট্রনের ভরবেগটা আমরা যদি ক্যালকুলেট করতে যাই, সেটা আমরা সঠিকভাবে ক্যালকুলেট করতে পারবো না। আবার উল্টাভাবে আমরা যদি কোনো ইলেকট্রনের ভরবেগ, সে কত ভরবেগে ঘুরতেছে, এটা যদি ক্যালকুলেট করি, ওই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে, সেই ডিস্টেন্সটা আমি সঠিকভাবে মাপতে পারবো না। এখন এটা কেন হয়, এটা আসলে উনি এটা এক্সপেরিমেন্ট করে বের করছেন। সো বিজ্ঞানী বোর আর কি ইলেকট্রনকে কণা ধরছিলেন, যার ফলে ওনার সাথে হাইজেনবার্গের এই যে অনিশ্চয়তা নীতি, এটা আসলে ম্যাচ করতেছিল না। সো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অলরেডি তোমাকে বলে ফেললাম। তারপর আমরা আরেকটু সামনে যাই, মানে আরেকটু ডিটেলসে তোমাদেরকে বুঝাই। ধরো এটা আমাদের কক্ষপথ আর এই কেন্দ্রীয় নিউক্লিয়াস। সো এই একটা ইলেকট্রন, এটা ধরো আমাদের নিউক্লিয়াস, আর এটা ধরো আমাদের একটা ইলেকট্রন। ওকে, সো ইলেকট্রনটা ঘুরতেছে। এখন আমি তার কেন্দ্র থেকে ডিস্টেন্স এটা পরিমাপ করলাম, তখন হাইজেনবার্গ কি বলছে, আমি যদি ভরবেগটা ক্যালকুলেট করতে চাই, এই মানটা আমি সঠিক বের করতে পারবো না, কিছু ভুল থাকবে যেটা ক্যালকুলেট করতে পারবো। এবং আমি যদি দুইটা একসাথে ক্যালকুলেট করি, দুইটার মানেই কিছুটা ভুল পাওয়া যাবে। হয় আমাকে যে কোনো একটা ক্যালকুলেট করতে হবে এবং এটা সঠিক পাবো, সঠিকভাবে নির্ণয় করব, অপরটা ভুল হবে, ভুল থাকবে। আমি যদি দুইটাই একসাথে ক্যালকুলেট করতে চাই, তাহলে ডিস্টেন্স বা দূরত্ব বা অবস্থান, দুইটা আসলে একই। অবস্থান বলতে নিউক্লিয়াস থেকে কত দূরে, দূরত্বই আসলে। সো আমি যদি অবস্থান এবং ভরবেগ একসাথে ক্যালকুলেট করি, দুইটার মানে কিছুটা ভুল থাকবে, ওকে, বা অনিশ্চয়তা থাকবে, এই মানটা এক্স্যাক্ট পাওয়া যাবে না। সো সেই দুইটা কতটুকু ভুল হবে, অবস্থান এবং ভরবেগের মানে কতটুকু ভুল হবে, সেটার মধ্যে উনি একটা সম্পর্ক স্থাপন করছেন। সো আমি ধরলাম অবস্থান যেটা পাবো সেই মানে ভুলের পরিমাণ ডেল্টা এক্স, এবং ভরবেগ যেটা পাবো সেই মানে ভুলের পরিমাণ ডেল্টা পি, পি দ্বারা তা ভরবেগ প্রকাশ করা হয়। তাহলে এই দুইটার গুণফল হবে NH ডিভাইডেড বাই 4 পাই। ওকে, NH না তো H ডিভাইডেড বাই 4 পাই, সরি, H ডিভাইডেড বাই 4 পাই। এইটা থেকে বড় অথবা এটা সমান, বুঝতে পারছো? অর্থাৎ অবস্থান এবং ভরবেগ এই দুইটা মানের যে ভুল বা অনিশ্চয়তা, সেই মান দুইটার গুণফল সব সময় যে ইলেকট্রনের ক্ষেত্রেই বের করো, H/4 পাইয়ের থেকে বড় বা সমান হবে। এটা উনি সম্পর্ক উনি গবেষণা করে আর কি এটা আমাদেরকে বলছেন। সো আমরা এটা আর কি মেনে নিয়েছি, এবং পরবর্তীতে এটার সত্যতা আর কি পাওয়া গেছে, আরও বিজ্ঞানীরা এটার উপরে বিভিন্ন গবেষণা করছেন যে এটা আসলে সঠিক কিনা। সো এটা আর কি সঠিক, সো এটা তোমরা নোট ডাউন করবা। ওকে, সো ডেল্টা এক্স কি, আমি একটু পরিচয়টা লিখে দিই। অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা বা অবস্থানের মানের অনিশ্চয়তা। অনিশ্চয়তা। আর ডেল্টা পি হলো ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা।
ওকে, সো আশা করি বুঝতে পারছো। সামনে একাই বিজ্ঞানী ডি ব্রগলির সমীকরণ দেখলাম, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, দুইটাই দেখলাম। সো এরপরে যেটা আসে সেটা হলো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এটা আসলে কোত্থেকে আসছে বা উনি এই আইডিয়াটাই আসলে কোত্থেকে পাইছেন? বিজ্ঞানী ডি ব্রগলি যখনই ইলেকট্রনকে কণা এবং তরঙ্গ উভয় রূপে প্রকাশ করলেন, তখনই শ্রোডিঞ্জার এটার উপরে কাজ করা শুরু করলেন। উনি আরও বেশি কাজ করে এই যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম, এটা আসলে কিভাবে হবে, ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড অ্যাক্সিসে কিভাবে ঘূর্ণনশীল থাকবে, কক্ষপথের আকার কেমন, কক্ষপথগুলো কেমন কি কি ভাগে বিভক্ত, ফর এক্সাম্পল উপশক্তি স্তর, উপশক্তি স্তরের আকৃতি কেমন হবে, এইটা উনি ওনার এই তরঙ্গের মাধ্যমে, তরঙ্গ সমীকরণের মাধ্যমে আমাদেরকে একটা ভালো আইডিয়া দেন। সো শ্রোডিঞ্জার আসলে কার আইডিয়াকে কাজে লাগাইছে? ডি ব্রগলি। ওকে, সো বিজ্ঞানী ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ত্রিমাত্রিক দিকবিন্যাসে বা ত্রিমাত্রিক ব্যবস্থায় কিভাবে ঘোরে তার একটা সমীকরণ আমাদেরকে দেন। সমীকরণটা আমি তোমাদেরকে লিখে দিই। সমীকরণটা একটু কমপ্লেক্স মনে হইতে পারে ইনিশিয়ালি, বাট এটা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবা। আমি এবং সবগুলোর পরিচয় বলে দিব, এগুলোও তোমরা প্র্যাকটিস করবা, তাহলে এটা মাথায় ইনশাল্লাহ সেট হয়ে যাবে। ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার গুণ ই মাইনাস ভি ইন্টু সাই ইজ ইকুয়ালস টু 0। এটা হলো শ্রোডিঞ্জারের সমীকরণ, বেশ লম্বা একটা সমীকরণ। এটা আর কি তোমরা প্র্যাকটিস করে মনে করবা, মনে রাখার চেষ্টা করবা। ওকে, আশা করি তোমাদের মনে থাকবে। সো সবগুলোর পরিচয়টা আমি লিখে দিই, তোমাদের জন্য হেল্পফুল হবে। এইখানে এক্স ওয়াই জেড এই তিনটা ভ্যালু দ্বারা, এক্স ওয়াই অ্যান্ড জেড এই তিনটা ভ্যালু দ্বারা তিনটি অক্ষ বোঝানো হয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস, বুঝছো তো? সো তিনটি অক্ষ। আচ্ছা, এরপরে ই দ্বারা কি বোঝানো হয়েছে? একটা নির্দিষ্ট ইলেকট্রনের একটা নির্দিষ্ট কক্ষপথে, বোর কি বলছিল যে ইলেকট্রনগুলো স্থির কক্ষপথে ঘোরে, তাহলে ওই স্থির কক্ষপথগুলোর শক্তি নির্দিষ্ট, মোট শক্তি। সো এইটা আসলে ওই স্থির কক্ষপথের মোট শক্তি, ঠিক আছে, বা ইলেকট্রনের মোট শক্তি এটাও বলতে পারো। ইলেকট্রন না বলে আমরা স্থির কক্ষপথের মোট শক্তি বলি। মোট শক্তি। ওকে, আর ভিটা হইল এই স্থির কক্ষপথে ইলেকট্রনের স্থিতি শক্তি, মানে মোট শক্তি কয় ভাগে বিভক্ত? স্থিতি শক্তি আর গতি শক্তি, তাই না? সো ভিটা হইল স্থিতি শক্তি, স্থির কক্ষপথের ইলেকট্রনের, কক্ষপথে ইলেকট্রনের স্থিতি শক্তি। এই স্থিতি শক্তির ভ্যালুটাও আমি তোমাদেরকে বলে দিছিলাম গত ক্লাসে, মনে আছে? কি হবে বলো তো? এটা জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, মনে আছে? ওকে, এটা হলো মাইনাস হবে। সো এটা তোমাদেরকে বলছিলাম। আর কি লিখলাম? আচ্ছা, এটা ভিটাকে আমি ভুলে ই লিখে ফেলছি, ভি। ওকে, এরপরে এমটা হলো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। আর এইচটা তো প্লাঙ্কের ধ্রুবক, এটা লিখলাম না। সাই, সাইটা হইল নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন যে তরঙ্গ আকারে ঘুরতেছে বিভিন্ন শেপে, সেই যে ইলেকট্রনের গতিপথ, সেই গতিপথের যে বিস্তৃতি, মানে গতিপথটা আসলে কেমন, সেই ফাংশনটা হইল সাই। এটার উচ্চারণ হবে পিএসআই, হ্যাঁ, বাংলা উচ্চারণটা হবে সাই। সো এটা আসলে কি? ইলেকট্রনের এই যে তরঙ্গ আকারে বিস্তৃতি, সেই ফাংশন, ইলেকট্রনের বিস্তৃতি, বিস্তৃতি ফাংশন, মনে থাকবে? এখানে দেখো একটা সুন্দর চিত্র দেওয়া আছে। আমরা এর আগে যে চ্যাপ্টারের শুরুতে দেখো
এই যে চিত্রটা একটা পরমাণুর কি দেখছিলাম, ইলেকট্রন এরকম তরঙ্গ আকারে, নর্মাল আমরা তরঙ্গ আসলে যেভাবে চিনি সেভাবে আমি আঁকছিলাম। কিন্তু এবার দেখো আমি চিত্রটা আর একটু অন্যভাবে আঁকছি। এবার ওই তরঙ্গ ওইভাবে আঁকি নাই। তরঙ্গ তো আসলে খুবই ক্ষুদ্র ইলেকট্রনের ক্ষেত্রে, তরঙ্গ দৈর্ঘ্যটা, এবং ইলেকট্রন আসলে একটা কক্ষপথের সব জায়গায় থাকে না। সো ইলেকট্রন দেখো যেখানে সাদা সাদা ওইখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি, আবার যেখানে কালো এই যে ফাঁকা জায়গাটা এইখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে কম, তবে 0.5% বা 1% বা 5%, এই জন্য ছোট ছোট ডট ডট দেওয়া আছে। সো এখন আমরা পরমাণুকে এরকম কোথায় ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি, কোথায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে কম এভাবে চিনব। এবং যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি সেই জায়গাটা দেখো এরকম সার্কেল, একটা শক্তি স্তর, আমরা প্রথম যে শক্তি স্তরটা চিনি গোল, এটা কিন্তু ওরকমই, ঠিক আছে। এরপর আমরা সামনে দেখব যে এই শক্তি স্তরগুলো আবার বিভিন্ন উপশক্তি স্তরে বিভক্ত, তারাও আবার XYZ অ্যাক্সিসে বিভিন্নভাবে বিভক্ত, এদের আকার আকৃতি, ঠিক আছে, ইলেকট্রন কিভাবে গড়ে, বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা, এগুলো আমরা সামনে দেখব। সো এই হলো আমাদের শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। সো এইখান থেকে আমি এখনো মোটামুটি একটা আইডিয়া, এখনো একদম স্পেসিফিক আইডিয়া পাচ্ছি না যে এই সমীকরণ থেকে আমি কিভাবে বুঝতেছি যে শক্তি স্তরটা কেমন বা ইলেকট্রন কিভাবে ঘুরবে, কোথায় পাওয়া যাবে, উপশক্তি স্তর কোথায়। আমরা পরিচয়গুলো জানলাম, সাইয়ের পরিচয় জানলাম, সাইটা মূলত এই যে ফাংশনটা ইলেকট্রন কোথায় কিভাবে ঘুরবে সেটা। সো আমি এই ইকুয়েশনটা যদি সলভ করি, সলভ তোমাদের জানা লাগবে না, সলভ আমিও জানি না। সো এই ইকুয়েশনটা সলভ করে কয়েকটা ভ্যালু পাওয়া যায়। প্রথম ভ্যালুটা হলো ই, এই যে শক্তি, শক্তির বিভিন্ন মান পাওয়া যায় এখান থেকে। এই ইকুয়েশনটা সলভ করলে ই এর বিভিন্ন মান আসে। এই মানগুলো আসলে একটা নিউক্লিয়াসের চারপাশে যে স্থির কক্ষপথ, সেই স্থির কক্ষপথগুলোকে আসলে নির্দেশ করে। ধরো ই এর একটা মান 10টা মান পাইলাম, তার মানে প্রথমটা হবে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় মানটা দ্বিতীয় শক্তি স্তরের শক্তিকে নির্দেশ করবে। এটা তো মোট শক্তি, ই দ্বারা তো শক্তির মিন করা হচ্ছে। এরকম প্রত্যেকটা মান এক একটা স্থির শক্তির বা স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা শেল বা অরবিট নির্দেশ করবে। ওকে, সো ই আসলে শক্তি স্তরের মান নির্দেশ করবে। শক্তি স্তর সমাধান করে পাই, এই যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এটাকে আমি সমাধান করতেছি। ওকে, সো সমাধান করে ই এর যে মান পাইলাম সেটা আসলে কি নির্দেশ করবে, শক্তি স্তর। এবার ই এর এই মানটা আমি এই ইকুয়েশনে আবার বসাইলাম, এই ইকুয়েশনে আবার বসাইলাম। এখানে তো অনেকগুলো ভেরিয়েবল আছে, সাই, অনেক কিছু আছে। সো আমি ই এর মানটা বের করে এখানে বসাইলাম। বসানোর পরে আমরা সাই দিয়ে কয়েকটা মান পাবো, মানে কয়েকটা আবার ফাংশন পাবো। জিনিসগুলো তোমাদের কাছে কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি ই এর মান পাইলাম যেগুলো আসলে শক্তি স্তর নির্দেশ করে। আর একটা কথা, এই মানগুলোকে আমাদের আইজেন মান বলে। আইজেন মান, ই এর যে বিভিন্ন মান পাইলাম এদেরকে কি বলে, আইজেন মান। সো এই আইজেন মানগুলোকে আমি সমীকরণে বসাইলাম, সমীকরণে বসাইলাম। বসাইলে আমি সাই যুক্ত আরও কয়েকটা ফাংশন পাবো, যেটা আসলে আমাদের একটা ফাংশন, নির্দিষ্ট কোনো মান না। সো এখানে আমি যে ফাংশনটা পাবো তাদেরকে বলা হবে আইজেন ফাংশন। আইজেন ফাংশন, ওকে। সো সাইটা আসলে কি, আইজেন ফাংশন, কয়েকটা নতুন ফাংশন যার কোনো আসলে ভৌত তাৎপর্য না। এই ফাংশন দেখে আমি আসলে বুঝবো না এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। যেমন ই এর ভ্যালু দেখে আমি বুঝতেছিলাম এটা শক্তি স্তর রিপ্রেজেন্ট করতেছে। ই এর ভ্যালু সমীকরণে বসানোর পরে আমি এই যে সাই পাইলাম, সাইটা আবার নতুন একটা ফাংশন হইল যাকে আমি আইজেন ফাংশন বলতেছি, যেটার আসলে আমি কোনো তাৎপর্য বুঝতেছি না, এটা আসলে কি মিন করতেছে। সো এইটার আসলে কোনো ভৌত তাৎপর্য নাই, তাৎপর্য নেই, এটুকু আমরা বুঝলাম। এরপর আমি এই সাইকে যদি বর্গ করে দিই, স্কয়ার করে দিই, আমি এই ফাংশন থেকে কয়েকটা মান পাব। ওকে, এবং এই মানটা আসলে উপশক্তি স্তর নির্দেশ করবে। এখন বলবা উপশক্তি স্তর কি? শক্তি স্তর কয়েকটা নির্দিষ্ট শক্তির, ধরো শক্তি স্তরে কি একটা নির্দিষ্ট শক্তি থাকে, এইটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে দিলাম।
এই যে বৃত্তাকার বা গোলাকার যে শক্তি স্তর, এইটা আবার কয়েকটা ভাগে বিভক্ত, যাকে আমি বলতেছি কি অরবিটাল বা উপশক্তি স্তর। তার মানে সাই স্কোয়ারের যে মানগুলো পাবো সেইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। এই জন্য এদেরকে আমি অরবিটাল বা উপশক্তি স্তর বলতেছি, কারণ শক্তি স্তরে ইলেকট্রন থাকে, আবার শক্তি স্তরের যে বিভিন্ন অংশ, যে অংশগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, মানে ওইখানে ইলেকট্রন আছে থাকে, তাদেরকে আমি বলবো উপশক্তি স্তর। আর যেগুলোয় আমাদের এইটার মান পাবো না, সেখানে কিছু নাই, সেখানে ইলেকট্রন থাকবে না। তো সাই স্কোয়ারকে আমরা বলতেছি কি, সাই স্কোয়ারের মানগুলোকে অরবিটাল, অরবিটাল, ঠিক আছে। এবং বিজ্ঞানী সমারফিল্ড সাই স্কোয়ারের এই মানগুলোকে, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তাকে অরবিটাল বলে। এই নামটা দিছিলেন বিজ্ঞানী সমারফিল্ড, এটা তোমরা মনে রাখবা, সামনে কাজে লাগবে এই নামটা। ওকে, সমারফিল্ড। ওকে, সো অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% থাকে, ঠিক আছে। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, সো আশা করি বুঝছো। সো এই যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, সাইটা আসলে কি, সাই স্কোয়ার কি, এখান থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসে পরীক্ষায়, এমসিকিউ আসে। সো যদি আসে যে সাই এবং সাই স্কোয়ারের তাৎপর্য লিখো, সাইটা কি ব্যাখ্যা করবে, এটা একটা আইজেন ফাংশন। আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে ই এর বিভিন্ন মান পাই, যাকে আইজেন মান বলে। সেটা যদি আমি আবার পুনরায় সমীকরণে বসাই, আমি সাই সংবলিত কয়েকটা ফাংশন পাই, যাদেরকে আইজেন ফাংশন বলে। এটার আসলে কোনো ভৌত তাৎপর্য নাই, কিন্তু আমি যদি সাই স্কোয়ার বের করি, সাই স্কোয়ারের মান, সেই মানগুলোকে আমরা বলতেছি অরবিটাল, যেখানে 90 থেকে 95% ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এবং বিজ্ঞানী সমারফিল্ড এই অরবিটাল নামটা দিছিল। এই হলো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের মোটা দাগে যা কিছু আছে তোমার বইতে। সো এইটুকু পড়লে ইনশাল্লাহ তোমাদের মোটামুটি এই জায়গা থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো সামনে আগাই। ওকে, সো দেখো, আমরা আজকের ক্লাসে শুরুতে বলছিলাম যে আমরা রাদারফোর্ড বোর পরমাণু মডেল, এরপরে ফাইনাল যে পরমাণু মডেল সেটা কি কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। সো বোর থেকে কিভাবে আমরা আজকের কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে আসলাম, এবং কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলটা আসলে কি, এই জিনিসগুলোই তো আমরা আজকে ডিসকাস করব। সো আমরা অলরেডি বোর থেকে কিভাবে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে আসছি সেই জিনিসগুলো কিন্তু শিখে ফেলছি। ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এবং সর্বশেষ যেটা দেখলাম শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এই যে তরঙ্গ সমীকরণ, এইখান থেকেই কিন্তু দেখো আমরা আগে শুধুমাত্র শক্তি স্তর সম্পর্কে আইডিয়া ছিল, এবার আমরা উপশক্তি স্তরে চলে আসছি। এরপরে আমরা আরও কয়েকটা কোয়ান্টাম সংখ্যা বা আরও কয়েকটা টার্মের সাথে পরিচিত হব, যেগুলো শিখলে আমি একটা পরমাণুকে শক্তি স্তর, উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরগুলোর ত্রিমাত্রিক দিক বিন্যাস, ইভেন ইলেকট্রন তার অক্ষে কিভাবে ঘোরে, কোন দিকে ঘোরে, ঘড়িকাটার দিকে নাকি বিপরীতে, এগুলো সম্পর্কেও আইডিয়া পাবো। ওকে, সো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। কোয়ান্টাম আমি একটু লিখে দিই। সর্বপ্রথম রাদারফোর্ডের থেকে আমরা একটা আইডিয়া পাই, ঠিক আছে। তারপরে বোর, রাদারফোর্ড থেকে মেইনলি আমরা যেটা নিছি কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে, সেটা হলো রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় যে নিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছিল, সেই নিউক্লিয়াসটা, এটা আমরা আমাদের পরমাণু মডেলে নিছি। বোর থেকে আমরা স্থির কক্ষপথ অর্থাৎ তোমার শক্তি স্তর, এই আইডিয়াটা নিছি, ঠিক আছে। এরপরে আমরা ডি ব্রগলির যে তরঙ্গ সমীকরণ, এটা আমরা নিছি সমীকরণ। এরপরে হাইজেনবার্গের অনিশ্চয়তাটা নিছি, অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গ, এনার থেকে আমি অনিশ্চয়তা নিছি, অনিশ্চয়তা নীতি, এটা আমি নিছি। এবং সর্বশেষ বিজ্ঞানী শ্রোডিঞ্জার,
শ্রোডিঞ্জার, ঠিক আছে, শ্রোডিঞ্জার থেকে শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ এটা আমরা নিছি, তরঙ্গ সমীকরণ। দেখো কমপ্লিট একটা টাইম লাইন তোমাদেরকে লিখে দিলাম যে কখন কোন জিনিসটা আসছে এবং আজকে আমরা ইলেকট্রনকে যেভাবে চিনি সেই স্ট্রাকচারে কার কোন অবদান। রাদারফোর্ড থেকে আমরা নিউক্লিয়াসের ধারণা নিছি, বোর থেকে স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা নিছি, ডি ব্রগলো থেকে ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম তাদের যে সম্পর্ক সেটা আমরা নিছি, হাইজেনবার্গ থেকে একটা ইলেকট্রনের যে অবস্থান এবং ভরবেগ নির্ণয়ের মানের অনিশ্চয়তা তাদের মধ্যে সম্পর্ক সেটা নিছি, এবং সর্বশেষ বিজ্ঞানী শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ এইখান থেকে আমরা মূলত টোটাল আইডিয়াটা পাচ্ছি যে ইলেকট্রন আসলে ত্রিমাত্রিকভাবে তরঙ্গ আকারে কিভাবে ঘোরে, কোথায় আমরা ইলেকট্রন সবথেকে বেশি পাওয়ার সম্ভাবনা পাচ্ছি, ঠিক আছে, এবং কোথায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই, অর্থাৎ উপশক্তি স্তরের যে আইডিয়াটা, অরবিটালের যে আইডিয়াটা সেটা কিন্তু আমরা শ্রোডিঞ্জার থেকে পাচ্ছি। অর্থাৎ আমাদের এখন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটাকে আমরা আরও ভালোভাবে শিখব কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে। সো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে আমরা চারটা সংখ্যা মান ইউজ করি একটা পরমাণুকে ঠিকভাবে বোঝার জন্য। এদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা, মোটা দাগে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাইটা, ঠিক আছে। কোয়ান্টাম পরমাণু বলবিদ্যা মডেলে আমরা চারটা সংখ্যা মান যাদের মাধ্যমে আমরা শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, তারা ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড অ্যাক্সিসে কীভাবে বিন্যস্ত থাকে এবং একটা ইলেকট্রন তার কক্ষে, নিজ কক্ষে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে কীভাবে ঘূর্ণনশীল হয়, এই চারটা মান দ্বারা আমরা একটা পরমাণুকে খুব ভালোভাবে এখন বুঝতে পারি, যেটাকে আসলে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল বলে। এবং এই যে চারটা সংখ্যা মান এদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। বুঝছো আশা করি। সো আমরা একটা একটা করে আর কি দেখব, এখানে আর কিছু লিখলাম না, অলরেডি তো বলে দিছি, তোমরা এটা নোট করে নিবা। সো সর্বপ্রথম যে কোয়ান্টাম সংখ্যাটা আসে সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। চারটার মধ্যে প্রথমটা কি, এটা হলো সিকোয়েন্স অনুযায়ী 1 2 3 4। সো প্রথমটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে স্মল এন এটা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। আচ্ছা, এইটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? শক্তি স্তর, বৃত্তাকার যে শক্তি স্তর। ওকে, সো এন এর ভ্যালু যখন 1 হবে সেটা আসলে আমাদের প্রথম শক্তি স্তর, এন এর ভ্যালু যখন 2 হবে সেটা দ্বিতীয় শক্তি স্তরকে রিপ্রেজেন্ট করবে। এন এর ভ্যালু যখন আমরা 3 নিব সেটা তৃতীয় শক্তি স্তরকে রিপ্রেজেন্ট করবে। বুঝছো তো? এন এর ভ্যালু যখন আমরা 4 নিব তখন সেটা চতুর্থ শক্তি স্তরকে রিপ্রেজেন্ট করবে। এবং এই যে প্রথম শক্তি স্তর এইটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করি। প্রথমটাকে কে দ্বারা প্রকাশ করি, দ্বিতীয়টাকে এল দ্বারা প্রকাশ করি, তৃতীয় শক্তি স্তরকে এম দ্বারা প্রকাশ করি এবং চতুর্থ শক্তি স্তরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, সেটা ভালো করে নোট ডাউন করো, হ্যাঁ, এবং মেমোরাইজ করো। আচ্ছা, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে কি? শক্তি স্তর। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা শক্তি স্তরের আকার কতটুকু সেই আইডিয়াটা পাচ্ছি। ওকে, দেখো এন এর ভ্যালু যখন 1 হচ্ছে সেটা প্রথম শক্তি স্তর, এন এর ভ্যালু যখন 2 হচ্ছে সেটা দ্বিতীয় শক্তি স্তর, আরও বড়। সো একটা আকারের যে আইডিয়া সেটা আমরা পাচ্ছি। সো একটা শক্তি স্তরে মোট যে ইলেকট্রন সংখ্যা সেইটা কত হবে সেইটাও আমরা বের করতে পারি। এটা হবে 2n²। এটা হলো শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। ওকে, সো আমরা যে কোনো শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কতটি সেটা কিন্তু বের করতে পারবো। ওকে, সো ফর এক্সাম্পল আমি এন এর ভ্যালু যখন 1 অর্থাৎ প্রথম শক্তি স্তর, সেইখানে মোট ইলেকট্রন সংখ্যা কতটি? 2 গুণ 1 তার স্কোয়ার অর্থাৎ 2টি। ঠিক আছে, এন এর ভ্যালু যখন 2 অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর,
তখন সেখানে মোট ইলেকট্রন সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, মোট না লিখে সর্বোচ্চ কথাটা লিখলে আরো সুন্দর দেখাবে। সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ। ওকে, দ্বিতীয় শক্তি স্তরে এটা কত হবে, 2 গুণ 2 এর স্কয়ার, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি। তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ n এর ভ্যালু যখন 3, 2 গুণ 3 এর স্কয়ার, 9 দুগুণে 18টি। চতুর্থ শক্তি স্তরে 2 গুণ 4 এর স্কয়ার, 4 এর 4 16, 16 দুগুণে 32টি। সো এইভাবে কিন্তু আমরা বের করতে পারি এবং এমসিকিউতে আসলে খুব সহজে তোমরা ইনশাল্লাহ বের করতে পারবা। এই ছিল মোটামুটি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা অরবিট বা শক্তি স্তর, ঠিক আছে, শক্তি স্তর, শক্তি স্তর, এটার আরও নাম আছে অরবিট, অরবিট বা শেল, ঠিক আছে। এই তো, সো এই কয়টা নাম আমরা মনে রাখবো। এরপর আসে দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা কার সহকারী, প্রধান কোয়ান্টাম সংখ্যার সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটার আরো একটা নাম আছে অ্যাজিমুথাল, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এইটা আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছে, উপশক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তরকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো এইটাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা, স্মল এল, স্মল এল, উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি। এখন এই এল এর মান, এল এর মান কত হবে, এন এর মান যেমন ছিল 1 2 3 4, এল এর মান কত হবে বলো তো, বলতে পারবা? বলো তো এল এর মান কত হবে? এন এর মান ছিল 1 2 3 4, মানে 1 হলে প্রথম শক্তি স্তর, 2 হলে দ্বিতীয়, 3 হলে তৃতীয়, 4 হলে চতুর্থ। এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। ফর এক্সাম্পল, এন এর ভ্যালু যখন 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টা এল পাওয়া যাবে, এটা আমরা কিভাবে বের করব, 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0 শুরু, n-1, এন এর ভ্যালু কত, 1, 1 - 1 মানে কত, 0, তার মানে এল এর ভ্যালু এখানে শুধু 0। এন এর ভ্যালু যখন 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আমি যদি এল বা উপশক্তি স্তর কয়টা সেটা বের করতে চাই, প্রত্যেকটা মান এক একটা উপশক্তি স্তর নির্দেশ করবে। ওকে, সো এল এর ভ্যালু এখানে 0 থেকে শুরু হবে এবং n-1 পর্যন্ত হবে, তাহলে এন এর ভ্যালু 2, 2 - 1 মানে 1, তাহলে 0 এবং 1 এই দুইটা পাওয়া যাবে। এন এর ভ্যালু যখন 3, তখন এল এর ভ্যালু হবে 0 1 2, 3 এক কম। এন এর ভ্যালু যখন 4, তখন কি পাওয়া যাবে বলো তো, এল এর ভ্যালু 0 1 2 and 3। ওকে, এই যে প্রত্যেকটা মান একটা নির্দিষ্ট ধরনের উপশক্তি স্তর নির্দেশ করবে। এটা আমরা কিভাবে মনে রাখবো, যখন 0 হবে এল এর ভ্যালু যখন 0 হচ্ছে, এল এর ভ্যালু যখন 0 হচ্ছে তাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। এল এর ভ্যালু যখন 1 হচ্ছে তাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। এল এর ভ্যালু যখন 2 হচ্ছে তাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, সব স্মল লেটার। এল এর ভ্যালু যখন 3 হচ্ছে তাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতেছি। তাহলে যদি তোমাকে বলে এস উপশক্তি স্তরের মান কত, কত হবে 0, পি উপশক্তি স্তরের মান কত 1, ডি উপশক্তি স্তরের মান কত 2, এফ উপশক্তি স্তরের মান কত 3। এবারে দেখো, এন যখন 1, প্রথম যে শক্তি স্তর, সেইখানে কয়টা উপশক্তি স্তর আছে, একটা এস আছে, এটাকে আমি 1s দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, 1 মানে
যে শক্তি স্তর, কত নাম্বার শক্তি স্তর? 1, এন এর ভ্যালু কত? 1। সো 1 এবং 0-র জন্য এস। এন যখন 2 হবে মানে দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? 0 আর 1 মানে দুইটা। তাহলে 0-র জন্য এখানে আমি 2s লিখতে পারি, আর 1-এর জন্য আমি 2p লিখতে পারি। প্রথম সংখ্যাটা আসলে এটা কত নাম্বার শক্তি স্তর সেটা রিপ্রেজেন্ট করবে, আর asp এটা কি কোন ধরনের উপশক্তি স্তর। এন এর ভ্যালু যখন 3 তখন এর এল এর ভ্যালু 0, 1, 2। তার মানে এটা হলো তৃতীয় শক্তি স্তর এবং উপশক্তি স্তর কয়টা? 0, 1, 2 মানে SPD, এবং 3 অ্যাড করলে 3s, 3p, 3d। ওকে, সিমিলারলি আমি এরকম যদি চতুর্থ শক্তি স্তরের জন্য বের করি, 4s, 4f, 4 সরি s এর পরে তো p, 4p, 4d and 4f, 3 যখন হবে 4f। সো এই হলো আমাদের মোটামুটি আইডিয়া। ওকে, এবং একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা আমরা আরেকটু পরে দেখব। ঠিক আছে, আমরা একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা দেখছি। এবার একটা উপশক্তি স্তরে ফর এক্সাম্পল 1s, 2s, 2p প্রত্যেকটায় কয়টা ইলেকট্রন থাকতে পারে এটাও আমরা বের করব একটু পরে। সো 3 নাম্বার কোয়ান্টাম সংখ্যা আমরা যাই। 3 নাম্বার কোয়ান্টাম সংখ্যাটা কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি? আমরা প্রথম যে কোয়ান্টাম সংখ্যা সেইটা থেকে শক্তি স্তরের আকারের ধারণা পাই। দ্বিতীয় যে কোয়ান্টাম সংখ্যা এই উপশক্তি স্তরের আকৃতির ধারণা পাই, এটা কেমন। ঠিক আছে, এটা কি গোলাকার নাকি ডিমের মতো নাকি অন্য কিছু। তৃতীয় যে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ইংরেজিতে বললে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এইটা থেকে আমরা এই যে উপশক্তি স্তর একটু আগে শিখলাম, উপশক্তি স্তর নিশ্চয়ই একটা থাকে না। দেখো এখানে কয়টা ছিল? দ্বিতীয় শক্তি স্তরে 2টা, তৃতীয় শক্তি স্তরে 3টা, চতুর্থ শক্তি স্তরে 4টা। সো এই যে 3টা 4টা এক একটা শক্তি স্তরে একাধিক যে উপশক্তি স্তরগুলা, সেইটা এক্স অ্যাক্সিসে, দেখো এটা ধরো আমাদের 3টা অ্যাক্সিস, হ্যাঁ। সো এইটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর উপর হলো জেড অ্যাক্সিস। সেই 3টা অ্যাক্সিসে কিভাবে বিন্যস্ত থাকে অর্থাৎ ত্রিমাত্রিক যে দিক বিন্যাস সেইটা আমরা বুঝতে পারি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। এবং এটা কেন বিন্যস্ত থাকে এটাও জানা জরুরি। যখন ইলেকট্রন কি নেগেটিভ চার্জযুক্ত, নিউক্লিয়াসে প্রোটন কি পজিটিভ চার্জযুক্ত, সো ইলেকট্রন যখন চার্জিত কণ এরকম ঘুরতেছে সেখানে একটা চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। এই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের ফলে, মেইনলি চৌম্বক ক্ষেত্রের ফলে এই যে অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তর, অরবিটালের বাংলা হলো উপশক্তি স্তর, দুইটা সেমই জিনিস। ওকে, সো এই যে অরবিটাল বা উপশক্তি স্তরগুলো বিন্যস্ত হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিসে বিভিন্নভাবে, এইটাকে আমরা আসলে প্রকাশ করি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটাকে এম দ্বারাও প্রকাশ করা হয়। সো এই এম এর মানটা কত হবে? এম এর মান প্রতিটি এল এর জন্য এম এর মান -L থেকে +L পর্যন্ত। কথাটা একটু বুঝতে কষ্ট হইতে পারে, বাট আমি দেখাচ্ছি এটা আসলে কি। তাহলে এম এর মান কত হবে? প্রতিটি এল এর জন্য এম এর মান একাধিক হবে এবং সেটা -L থেকে +L পর্যন্ত। বুঝছো আমার কথা? -L থেকে +L পর্যন্ত, আশা করি বুঝছো। সো এটা আসলে কি মিন করতেছে? ধরো এন এর জন্য এল এর n = 1 যখন, তখন এল এর ভ্যালু কত পাবো? 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ শুধু 0। তাহলে এম এর মানটা কত পাবো? প্রতিটা এল এর মানের জন্য, এখানে এল এর মান কয়টা? একটা, -L থেকে +L পর্যন্ত। এবার এখানে এল এর ভ্যালু কত? 0। 0-র তো মাইনাসও নাই প্লাসও নাই, তাহলে এম এর ভ্যালু শুধু 0ই হবে। এন এর ভ্যালু যখন 2, তখন এল এর ভ্যালু কত? 0 আর 1, তাই না? তাহলে এম এর ভ্যালু কত হবে? প্রথম 0-র জন্য
0, এই যে প্রথমবার বের করলাম, এই 1 এর জন্য কত হবে, -1 থেকে +1 পর্যন্ত, অর্থাৎ -1 তারপরে 0 তারপরে +1। তাহলে দেখো 0-র জন্য আমরা এক টাইমের মান পাইলাম, 1 এর জন্য -1 0 +1, অর্থাৎ -l থেকে +l পর্যন্ত টোটাল 3টা মান পাইলাম। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা, 2টা। ওকে, মানে উপশক্তি স্তর কয় ভাগে বিভক্ত, 2 ভাগে। এবার এটাকে আমি যদি XYZ এ ভাগ করি, মোট কয়টা উপশক্তি স্তর বা অরবিটাল পাওয়া যাবে, 1 2 3 4টা, টোটাল 4টি অরবিটাল। অরবিটাল, দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপশক্তি স্তরের ধারণা পাই, কিন্তু মোট কয়টা অরবিটাল আছে বা উপশক্তি স্তর আছে বা উপশক্তি স্তরগুলো কিভাবে ভাগ হয়ে গেছে বা বিভক্ত বা বিস্তৃত, সেই মানটা জানা যায় m এর ভ্যালু থেকে। এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা অরবিটাল নির্দেশ করে। ফর এক্সাম্পল, এখানে 0 যখন ছিল এটা আসলে কি 2s, যখন 1 ছিল এটা 2p, বুঝতেছো তো? তাহলে m এর ভ্যালু এইখানে 0-র জন্য একটাই পাইছি, তাহলে এই 2sটা আসলে এটা 2sই, কিন্তু 1 এর জন্য এই যে 2p এর জন্য আমি এখানে 3টা ভ্যালু পাইছি। তাহলে এই 1 বা 2p কে আমি এবার কিভাবে লিখব, এটা যদি 2s হয়, এটা যদি 2p হয়, 2p কে আমি 3 ভাগে ভাগছি, 1 কে -1 0 +1, 3টা অ্যাক্সিসে ভাগ করে দিছি। তাহলে প্রথমটাকে আমি লিখব 2px, দ্বিতীয়টাকে লিখব 2py, তৃতীয়টাকে লিখব 2pz। এটা যে -1 মানে 2px হবে, 0 মানে 2py হবে, 1 মানে 2pz হবে, এটা আসলে কোনো সিকোয়েন্স নাই। তুমি প্রথমটাকে 2pz লিখতে পারো, লাস্টেরটাকে 2px লিখতে পারো, এটা তোমার উপরে। বাট ধারণাটা আসলে বুঝছো আশা করি। 2p কে আমি 3টা অ্যাক্সিসে ভাঙছি, টোটাল আমাদের এখানে 2p-র জন্য 3টা অরবিটাল পাওয়া যায়, একটাকে আমি x, একটাকে y, একটা z দ্বারা প্রকাশ করতেছি। এবং সর্বমোট দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল এখন কয়টা, 2s 2px 2py 2pz, টোটাল 4টা। এভাবে আমি তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরের জন্য বের করতে পারি। ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরে আমাদের কত হবে, l এর ভ্যালু 0 1 2, ওকে, 0-র জন্য 0, 1-এর জন্য -1 থেকে +1 পর্যন্ত, 2-এর জন্য -2 -1 0 +1 +2, এরকম করে আর কি বের হবে। সেইগুলোরও আলাদা আলাদা ওরকম নাম আছে, ওটা সামনের ক্লাসে শিখবা ইনশাল্লাহ। সো এই ছিল আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এইখানে আমাদের একটা এলে, একটা উপশক্তি স্তরে টোটাল কয়টা অরবিটাল পাওয়া যাবে, এই মানটা আমরা বের করতে পারি। দেখো, একটি উপশক্তি স্তরে মোট অরবিটাল, দেখো একটু আগে আমি বলছিলাম উপশক্তি স্তর আর অরবিটাল আসলে সিমিলার টাইপের জিনিস, কিন্তু আমরা উপশক্তি স্তর দ্বারা মেইনলি সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটাল দ্বারা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আলাদা আলাদা করে দিলাম। হ্যাঁ, সো একটি উপশক্তি স্তরে বা একটি এলে, উপশক্তি স্তরকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এল। একটি উপশক্তি স্তরে মোট কয়টা অরবিটাল থাকবে বা কয়টা এম থাকবে, এটা আমরা কিভাবে বের করতে পারি, অরবিটাল। একটা প্রসেস হলে এভাবে আমি ভেঙে ভেঙে লিখবো, এই যে প্রসেস শিখছি। আরেকটা হলো শর্টকাট, 2 × l + 1, ঠিক আছে। এখানে জাস্ট এল এর ভ্যালু বসাইলে তুমি ওই উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে এটা বের করতে পারবা। ফর এক্সাম্পল, এল এর ভ্যালু যখন প্রথম শক্তি স্তরে 0, তাহলে এখানে যদি তুমি 0 বসাও, 2 × 0 + 1 মানে 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এল এর ভ্যালু যখন 0, তখন এম এর কয়টা মান পাবো, একটা। দেখো একটাই পাইছিলাম। এল এর ভ্যালু যখন এখানে 0, একটাই পাবো। এল এর ভ্যালু যখন 1, আমি যদি এখানে 1 বসাই, 2 × 1 + 1 3, অর্থাৎ এখানে 3 পাচ্ছি, 3টা এম এর ভ্যালু পাবো। দেখো আমি যখন ভেঙে লিখছিলাম, এখানে 1 এর জন্য আমি কয়টা পাইছিলাম, 1 2 3, 3টাই পাইছিলাম। তাহলে প্রতিটা এল এর জন্য আমি কয়টা এম পাবো এটা বের করতে পারবো, বুঝছো। আরেকটা কথা, প্রতিটি অরবিটাল
অরবিটাল মানে কি এম, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাই তো? অরবিটাল অর্থাৎ এম এ দুইটি ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকবে। এই ই মাইনাস দ্বারা ইলেকট্রন বোঝাচ্ছি, থাকবে। ওকে, সো এই লাইনগুলো একটু মনে রাখতে হবে। একটা এম এ একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকবে। তার মানে এখানে এম এর ভ্যালু যে 0, এখানে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা। এম এর ভ্যালু 0, দুইটা ইলেকট্রন থাকবে। -1 দুইটা ইলেকট্রন থাকবে, 0-তে দুইটা ইলেকট্রন থাকবে, +1 দুইটা ইলেকট্রন থাকবে। এগুলো জাস্ট আমি আলাদা আলাদা মান দিয়ে কয়টা আছে সেটা বোঝাচ্ছি, এবং প্রত্যেকটাই দুইটা করে ইলেকট্রন থাকবে। তাহলে দেখো আমি যদি ম্যানুয়ালি বের করি, এখানে এম কয়টা? একটা, তাহলে দুইটা ইলেকট্রন থাকবে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে। এটা আমি কিভাবে প্রমাণ করব? দেখো, এই যে লিখছিলাম না প্রধান কোয়ান্টাম সংখ্যায় সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা একটা শক্তি স্তরে কয়টা থাকবে? 2n²। তাহলে n এর ভ্যালু যদি আমি 1 বসাই, 2 × 1² মানে 2, অর্থাৎ একটা শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে। দেখো আমি m এর ভ্যালু থেকেও যে মানটা বের করছি 2, মিলে গেছে। এবার দ্বিতীয় শক্তি স্তরে n = 2 যখন, কয়টা m পাইছি? 1 2 3 4। তাহলে প্রত্যেকটা যদি দুইটা করে থাকে, 4টায় 4 দুগুণে 8টা ইলেকট্রন থাকতে পারবে। এখানে আমি যদি n এর ভ্যালু 2 বসাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সমান হয়ে যাচ্ছে। সো আশা করি বুঝছো। আচ্ছা, সো এই তো এইখানে একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা এলে, প্রত্যেকটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, এটাও আমরা লিখে দিই। প্রতিটি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 2 × 12 + 1। এটা কিভাবে বলতেছি দেখো, প্রতিটি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? 12 + 1, এটা হলো এম এর মান। এবার একটা এম এ যদি দুইটা ইলেকট্রন থাকে, তাহলে মোট যে এম তাকে আমি 2 দ্বারা গুণ করলে ওই উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা পাবো। আবার বলি, একটা এলে সর্বোচ্চ কয়টা এম থাকে এই ভ্যালু দ্বারা বের করা যায়। এবার প্রতিটা এমে দুইটা ইলেকট্রন থাকে, এটা তো আমি বলছি। তাহলে মোট এল সংখ্যাকে আমি 2 দ্বারা গুণ করলে এইখানে এই উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা বের করা যাবে। সো সেটাই আর কি এখানে লিখে দিছি, 2 × 12 + 1। এই সবগুলো তোমাদের কাছে একসাথে অনেক কনফিউজিং মনে হইতে পারে, বাট খাতায় নোট করবা, বাসায় বারবার রিভিশন দিবা, বই পড়বা, এমসিকিউ সলভ করবা, তাইলে এই জিনিসগুলো মাথায় সেট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ওকে, সো আশা করি এ পর্যন্ত বুঝছো। আমাদের 3টা কোয়ান্টাম সংখ্যা শেষ। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বা রেটিনা একাডেমিক কেয়ার বা আমাদের রেটিনার যে মূল ফেসবুক পেজ আছে, 2টা গ্রুপ, পেজ না বলতে গ্রুপ, 2টা যে ফেসবুক গ্রুপ আছে, ওইখানে তোমরা যে জিনিসটা বুঝো না ওইটার স্ক্রিনশট বা খাতায় লিখে, তোমাদের কোয়েশ্চেনটা যে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন খাতায় লিখে, বা বইয়ের কোনো জিনিস বোঝো না ওইটা তুমি ছবি তুলে আমাদের ওই গ্রুপে পোস্ট করবা লিখে। আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো, বা অন্যান্য যারা ভালো পারে বা অন্যান্য যারা এই জিনিসটা আগে পড়ছে তারা তোমাকে অ্যান্সার দিয়ে দিবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, সামনে আগাই। সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা, এটা দ্বারা আমাদের আজকের আলোচনা শেষ হবে। এরপরে কয়েকটা প্রবলেম সলভ করে আমরা আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ করব। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, আমরা শক্তি স্তর সম্পর্কে আইডিয়া নিছি, উপশক্তি স্তর সম্পর্কে আইডিয়া নিছি, সেটা কয়টায় অ্যাক্সিসে বিভক্ত, কয়ভাবে বিভক্ত, অর্থাৎ অরবিটাল, এম, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেটা সম্পর্কে আইডিয়া নিছি। সো আকার আকৃতি রিলেটেড, ইলেকট্রনের যে কক্ষপথ রিলেটেড যত কিছু আছে সেটা আমরা এই 3টা কোয়ান্টাম সংখ্যা দ্বারা একদম ডিটেলসে বুঝছি। ওকে, সামনে আরও ভালো বুঝবা ইনশাল্লাহ ইলেকট্রন বিন্যাস যখন শিখব। এবার আমরা ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে আইডিয়া নিব, এটা নিলে আমাদের টোটাল শেষ। সো ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরতেছে, তার শুধু এই ঘূর্ণন গতিটা নাই, সে এই যে ঘুরতেছে, ঘোরার পথে সে নিজেও এইভাবে ঘুরতেছে, বুঝতেছো? নিজেও এইভাবে ঘুরতেছে, আবার সে চারদিকেও ঘুরতেছে, অর্থাৎ সে তার নিজের যে অক্ষ
তার উপর যদি একটা লম্ব টানি, এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতে 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 আবার সে একটা কক্ষপথেও ঘুরতেছে। সো তার নিজের অক্ষে এই যে ঘূর্ণনটা, এটা ঘড়ি কাঁটার দিকে নাকি বিপরীতে, দুইভাবে হইতে পারে। একটা কক্ষপথে যদি দুইটা ইলেকট্রন থাকে, একটা যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ঘুরলে চার্জিত কণা ঘুরলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সো এইটাকে ব্যালেন্স করার জন্য অপর যে ইলেকট্রনটা থাকবে সেইটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে বিপরীত মান বিশিষ্ট বা দিক বিশিষ্ট চুম্বকক্ষেত্র তৈরি করবে, যার ফলে এটার জন্য যে চুম্বকক্ষেত্র তৈরি হচ্ছিল এটা তার বিপরীত দিকে চুম্বকক্ষেত্র তৈরি করে দুইটা যখন ঘুরবে দুইটাকে নালিফাই বা সমান করে ফেলবে, অর্থাৎ জিরো করে ফেলবে। বুঝছো? সো এই ঘূর্ণনটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, এটাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যাও বলে। ওকে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যাও বলে, এস দ্বারা প্রকাশ করা হয়। এই এস এর মানটা কিভাবে বের করে এটা জানা দরকার। তোমার প্রতিটি এম এর মানের জন্য প্লাস হাফ ও মাইনাস হাফ। ওকে, কি বলছি বুঝাচ্ছি। তাহলে প্রতিটা এম এর মানের জন্য এস এর দুইটা মান পাবো, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। ফর এক্সাম্পল এখানে এম এর মান কত? 0, মানে একটা অরবিটাল আছে। এবার আমরা জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে। এই দুইটা ইলেকট্রনের একটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, ধরো তাকে আমি প্লাস হাফ দিয়ে প্রকাশ করলাম ওই ঘূর্ণনটাকে, তাহলে অন্য ইলেকট্রনটা অবশ্যই মাইনাস হাফ হবে, মানে ঘড়ি কাঁটার বিপরীতে। আবার তুমি উল্টাও ধরতে পারো যে ঘড়ি কাঁটার দিকে যদি প্লাস হাফ মাইনাস হাফ ধরো, ঘড়ি কাঁটার বিপরীতে প্লাস হাফ ধরতে পারো। আপাতত এইটুকু জানো, কোনটা কোন দিকে ধরতে হবে এটা পরে যাই না। ওকে, সো এই আর কি এম এর মান। সো আমরা যদি দেখি এন এর ভ্যালু, এন এর ভ্যালু যখন 1 হবে, এল এর ভ্যালু তখন n - 1 অর্থাৎ শুধু 0। এম এর ভ্যালু মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, এখানে 0 হওয়ায় এম এর ভ্যালুও 0। এবার এম এর ভ্যালু প্রত্যেকটা এম এর মানের জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এখানে এম এর মান কয়টা? একটা, তাহলে 0-র জন্য এস এর ভ্যালু প্লাস হাফ কমা মাইনাস হাফ। এন এর ভ্যালু যখন 2, তখন এল এর ভ্যালু কত? 0 আর 1। এম এর ভ্যালু কত? প্রত্যেকটা এল এর জন্য মাইনাস এল থেকে প্লাস এল, তাহলে 0-র জন্য 0 আর এই 1-এর জন্য -1, 0 আর +1। ওকে, তাহলে এস এর ভ্যালু কত হবে? এটা আমি এভাবে না লিখে নিচে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ওকে, তাহলে এম এর ভ্যালু হলো 0 আর 1। তাহলে এম এর ভ্যালু যখন 0, তখন এস এর ভ্যালু কত? প্রত্যেকটা এম এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ কমা মাইনাস হাফ। ওকে, প্লাস হাফ মাইনাস হাফ। 1 এর জন্য এস এর ভ্যালু কত হবে? সেম, প্লাস হাফ মাইনাস হাফ। বুঝছো? তাহলে এম এর জন্য এস এর দুইটা ভ্যালু, মানে 0-র জন্য আর 1-এর জন্য এস এর দুইটা ভ্যালু। এরকম যদি এম এর ভ্যালু আরও থাকে যে +1, -2, প্রত্যেকটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ করে নিতে হবে, মানে দুইটা ইলেকট্রনের স্পিন কোন দিকে দেখাইতে হবে। সো আমাদের কোয়ান্টাম সংখ্যা শেষ এটার মাধ্যমে। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নাই। আমরা সামনে আগাই, কয়েকটা প্রবলেম সলভ করব, তাহলে আজকে আমাদের ক্লাস ইনশাল্লাহ শেষ হবে। ওকে, তোমরা আর একটু ধৈর্য ধরো। দেখো, গাণিতিক সমস্যা। বোর পরমাণু মডেল মতে চতুর্থ শক্তি স্তরে শেল মানে কি? অরবিট বা শক্তি স্তর, যেটাকে আমি এন দ্বারা প্রকাশ করি। চতুর্থ শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করি, একটু আগেই লিখে দিছি। সো বোর পরমাণু মডেল মতে চতুর্থ শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা এল ও এম এর মান হিসাব করে মোট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করো। এটা অভিন্ন বোর্ড কসেট 2018-তে আসছিল, মাদ্রাসা বোর্ড 2017-তে আসছে। কোশ্চেনটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। বোর পরমাণু মডেল অনুযায়ী বোর যে স্থির কক্ষপথের ধারণা দিছিল, সেইখান থেকে আমরা কি চতুর্থ শক্তিস্তর যেটা হবে
সেইখানে এল ও এম এর মান আমাদের চতুর্থ শক্তি স্তরের জন্য হিসাব করতে হবে, এবং ওইখান থেকে চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা, মানে মোট এম কয়টা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কয়টা, এবং সেইখানে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, সেটা বের করতে হবে। আশা করি কি বের করতে হবে বুঝছো, ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করতে পারি? সর্বপ্রথম আমরা এন এর মান নিই। তাহলে এন এর ভ্যালু এখানে কত? চতুর্থ শক্তি স্তর 4 4, রাইট? সো এন এর ভ্যালু যখন 4 হবে, এল এর ভ্যালু কত হবে বলো তো? এল এর ভ্যালু বলো তো কত? 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0, এটা আর একটু আমি যদি অন্যভাবে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এন আর এল, তাহলে এল এর ভ্যালু হবে 0 1 2 and 3, অর্থাৎ n-1 পর্যন্ত, 3 পর্যন্ত, এটুকু বুঝছো? এরপরে এম এর ভ্যালু কত হবে? আমাদের মেইনলি এল আর এম এর মান হিসাব করতে হবে। তাহলে এম এর ভ্যালু কত হবে? প্রত্যেকটা এল এর জন্য -l থেকে +l পর্যন্ত। তাহলে 0-র জন্য কত হবে? 0, ওকে। 1 এর জন্য কত হবে? -1 0 +1। 2 এর জন্য কত হবে? -2 -1 0 +1 +2, -l থেকে +l। 3 এর জন্য কত হবে? -3 -2 -1 0 +1 +2 +3। এটা হলো আমাদের এম এর মান প্রত্যেকটা এল এর জন্য। 0-র জন্য এইটা, তারপরে 1 এর জন্য এইটা, 2 এর জন্য এইটা, 3 এর জন্য এইটা। এটা তোমরা সামনাসামনি চাইলেও লিখতে পারো টেবিল করে, সামনে আমি দেখাবো এই অ্যান্সারগুলো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আসলে মেনলি কীভাবে করতে হয়, এটা আমি এমনি সংক্ষেপে করাই দিচ্ছি। সো এম এর ভ্যালু পাইলাম, ওকে। সো আমাদের বের করতে হবে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা। সো অরবিটাল সংখ্যা মোট কয়টা পাইলাম দেখো, এন এর ভ্যালু যখন, এল এর ভ্যালু যখন 1 তখন এম এর ভ্যালু কয়টা? একটা। এল এর ভ্যালু যখন 1 তখন এম এর ভ্যালু কয়টা? 3টা। এল এর ভ্যালু যখন 2 তখন এম এর ভ্যালু কয়টা? 1 2 3 4 5টা। এল এর ভ্যালু যখন 3 তখন এম এর ভ্যালু কয়টা? 1 2 3 4 5 6 7টা, তাই না? 7টা, হ্যাঁ। তাহলে টোটাল কয়টা এম এর ভ্যালু পাওয়া যাচ্ছে? 1 + 3 + 5 + 7, 1 + 3 + 5 + 7, অর্থাৎ 7 আর 3 10 আর 5 15 1 16, টোটাল 16টি অরবিটাল পাওয়া যাবে চতুর্থ শক্তি স্তরে। ষোলোটি অরবিটাল, ওকে। আচ্ছা, তাহলে অরবিটাল পাইলাম। এবার ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা জানি প্রত্যেকটা এম এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 16টা এম এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? 16 × 2 32, তাই না? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা কি হবে? অরবিটাল সংখ্যা গুণ 2, অর্থাৎ 32। এই হলো আমাদের দুইটা অ্যান্সার, এই একটা আর এই একটা। আশা করি তোমরা এগুলো পারবা, ওকে। সো 4টা কোয়ান্টাম সংখ্যার যে আবিষ্কারক, মান এবং তাৎপর্য, এটা আমরা সংক্ষেপে একটা চার্ট করে দিই যাতে তোমাদের এমসিকিউ অ্যান্সার করতে সহজ হয়, এটা তোমরা সহজেই মনে রাখতে পারবা, ওকে। প্রথমে কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন। প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারককে বিজ্ঞানী বোর, যে স্থির কক্ষপথে ধারণা দিছিলেন। এটার মান কত? 1 2 3, এভাবে না, পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু, ... তাৎপর্য কি? এটা আসলে আমাদের শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয়, শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয়। এরপরে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়।
এইটার আবিষ্কারককে বিজ্ঞানী সমারফিল্ড, বলছিলাম শ্রোডিঞ্জারের ওই যে ইকুয়েশন দেখানোর সময়, সমারফিল্ড। এটার মান কত? 0 থেকে n-1 পর্যন্ত। এটা আসলে আমাদের কিসের ধারণা দেয়? উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তরের আকৃতি। ওকে, এরপরে চুম্বক কোয়ান্টাম সংখ্যা m দ্বারা প্রকাশ করা হয়। এইটা আসলে আবিষ্কার করছেন বিজ্ঞানী জি ম্যান প্রভাব পড়াইছিলাম গত ক্লাসে। এবং m এর মান প্রতিটি l এর জন্য -l থেকে +l পর্যন্ত। m এর মান যতগুলো প্রত্যেকটার জন্য -l থেকে +l। এবং এইটার তাৎপর্য কি? উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস, তাই না? এখান থেকে আমরা মোট অরবিটাল সংখ্যা বের করতে পারি। এবং এটা XYZ কিভাবে বিন্যস্ত সেটাও আমরা বের করতে পারি। আমি একটা লিখলাম। এরপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এইটার আবিষ্কারক দুইজন, ঠিক আছে? একজন হলো উলেনবেক না বেগ সম্ভবত, আর একজন হলো গুল্ড স্মিথ, ঠিক আছে? গুল্ড স্মিথ। এই দুইজন এস এর মান প্রতিটি এম এর জন্য +12 -12। প্রতিটি এম এর মানের জন্য +12 ও -12। ওকে, এটা দ্বারা আমরা নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণন বুঝতে পারি। নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণন এটা জানতে পারি। আর আগেরটা দ্বারা মোট অরবিটাল সংখ্যা বা উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস এটা আমরা বুঝতে পারি। সো এটা তোমরা নোট ডাউন করে মেমোরাইজ করার চেষ্টা করবা। ওকে ওকে, গাণিতিক সমস্যা আমাদের টোটাল কয়টা সমস্যা আছে? একটা সমস্যা আছে। এইটা সলভ করলে আমাদের আজকের ক্লাস শেষ। আর বেশি সময় লাগবে না, তোমরা আর একটু ধৈর্য ধরো। আমি বুঝছি অনেক জিনিস পড়ায় ফেলছি, একটু প্রেশার লাগবে, স্বাভাবিক। যারা প্রথমবার পড়তেছো HSC 28, তোমাদের জন্য একটু প্রথমবার কষ্ট হতে পারে, বাট একটু ঠান্ডা মাথায় দেখো, আর অল্প একটু আছে ইনশাল্লাহ। কোয়ান্টাম সংখ্যা n, l ও m, তিনটা কোয়ান্টাম সংখ্যার সমন্বয়ে প্রথম তিনটি শক্তি স্তরে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা গণনা করো। অর্থাৎ একটু আগে যে ম্যাথটা করলাম সিমিলার। n, l, m তিনটার মান বের করতে হবে প্রথম তিনটা শক্তি স্তরের জন্য, এবং টোটাল অরবিটাল সংখ্যা এবং ওই অরবিটালগুলোতে মোট ইলেকট্রন সংখ্যা কত ধারণ ক্ষমতা সেটা বের করতে হবে। আগে আমরা শুধু চতুর্থ শক্তি স্তরের জন্য বের করছি, এবার আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটার জন্যই বের করব। ওকে, এখান থেকে কিন্তু HSC-তে সিকিউ আসে, সো এটা মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, প্র্যাকটিস করো। তোমরা টেস্ট পেপার সলভ করতে গেলেই দেখবা যে বইয়েও দেখবা এখান থেকে বোর্ড কোশ্চেন আসে, গ নাম্বার বা ঘ নাম্বার। সো আমরা এই বক্সটায় সলিউশন করি যাতে সুন্দর দেখায়। সো প্রথম কক্ষপথ, ঠিক আছে? প্রথম কক্ষপথকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা, রাইট? সো প্রথম কক্ষপথে n এর ভ্যালু কত? 1। l এর ভ্যালু কত? 0 থেকে n-1 পর্যন্ত, শুধু 0। m এর ভ্যালু কত? -l থেকে +l, অর্থাৎ এখানে যেহেতু 0 শুধু 0। s এর ভ্যালু কত? +12 ও -12। ওকে, দ্বিতীয় কক্ষপথে আমাদের n এর ভ্যালু কত? 2। l এর ভ্যালু কত? n-1 পর্যন্ত, অর্থাৎ 0 আর 1 দুইটা। m এর ভ্যালু 0 এর জন্য 0, 1 এর জন্য -1, 0, +1। ওকে, -1, 0, +1। s এর ভ্যালু প্রত্যেকটা
এল এর জন্য কত কত আমাদের প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে জিরোর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, মাইনাস ওয়ানের জন্য প্লাস হাফ মাইনাস হাফ, ওয়ানের জন্য প্লাস হাফ মাইনাস হাফ। ওকে, আরও একটা হবে 0 -1 0 1 2 3 আরেকটা প্লাস হাফ মাইনাস হাফ। ওকে, এটা আর একটু ক্লাসিফাই করলে আর একটু সুন্দর লাগবে। তারা জিরোর জন্য প্লাস হাফ মাইনাস হাফ। ওকে, আর এইখানে টোটাল কয়টা আছে? 3টা। সো প্লাস হাফ আর মাইনাস হাফ এরকম কয়টা হবে? 3টা। এবার একটু সুন্দর দেখাচ্ছে, ওই হিবিজিবি করে সব লেখার দরকার নেই। তৃতীয় শক্তি স্তরে এন এর ভ্যালু কত? 3, এল এর ভ্যালু 0 1 আর 2। তাহলে জিরোর জন্য 0, 1 এর জন্য -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 অ্যান্ড +2। ওকে, জিরোর জন্য এসের ভ্যালু প্লাস হাফ আর মাইনাস হাফ, -1 0 +1 এর জন্য প্লাস হাফ আর মাইনাস হাফ। কয়টা হবে এরকম? 3টা। আর এখানে 1 2 3 4 5টা হবে, 5 জোড়া প্লাস হাফ আর 5 জোড়া মাইনাস হাফ। ওকে, 5। এটা কিন্তু কোণ বোঝাচ্ছে। কক্ষপথ কত এবার? চতুর্থ কক্ষপথের জন্য এন এর ভ্যালু 4, 4 এর জন্য এম এর ভ্যালু 0 1 2 অ্যান্ড 3। জিরোর জন্য এম এর ভ্যালু 0, 1 এর জন্য এম এর ভ্যালু -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2, 3 এর জন্য -3 -2 -1 0 +1 +2 +3। ওকে, সো জিরোর জন্য 1 জোড়া প্লাস হাফ মাইনাস হাফ, -1 0 +1, এই 3টার জন্য 3 জোড়া প্লাস হাফ মাইনাস হাফ, ওপস মাইনাস হাফ। নিচে কয়টা আছে? 2 এর জন্য 1 2 3 4 5, 5টা পাইলাম টোটাল অরবিটাল। তাহলে এখানে 5 জোড়া প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ। আর 3 এর জন্য যখন এল এর ভ্যালু 3, এম এর ভ্যালু 1 2 3 4 5 6 7টা, তাহলে 7টার জন্য 7 জোড়া প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের বের করতে বলছে কি প্রথম 3টি শক্তি স্তরে অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রথম 3টি শক্তি স্তরে আমি যদি বের করতে চাই অরবিটাল সংখ্যা, তাহলে প্রথম শক্তি স্তরে অরবিটাল কয়টা? 1টা, এটা আমি বাংলায় লিখে দিব। দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা? 3 আর 1 4টা। তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা? এখানে 5 আর 3 8 আর 1 9টা। চতুর্থ শক্তি স্তরে আমাদের অরবিটাল কয়টা? এইখানে হলো 7টা আর এখানে 5টা, 12টা আর 3টা 15টা আর একটা 16টা। তাহলে আমি প্রত্যেকটা শক্তি স্তরে আলাদা আলাদা অরবিটাল বের করতে পারতেছি, তোমরা বাংলায় চাইলে লিখে দিতে পারো। এবং এই প্রথম 4টা যে শক্তি স্তর, এইখানে মোট অরবিটাল আমি যদি বের করতে চাই, মোট অরবিটাল যদি বের করতে চাই, অরবিটালের ঘরে কয়টা পাবো? তাহলে আমি একটু ক্যালকুলেটর নিই। এখানে প্রথমে 1টা, তারপরে হলো 3 আর 1 4টা, তারপরে 5 আর 3 8 আর 1 9টা, তারপরে এখানে হলো কয়টা পাইছিলাম যেন? 7 আর 5 12 আর 3 15 আর 1 16। মোট অরবিটাল সংখ্যা এখানে 30টা হচ্ছে। ওকে, আর মোট ইলেকট্রন সংখ্যা এখানে এস থেকে বের করতে পারি। প্রত্যেকটা এস এর মান কি? একটা ইলেকট্রনের জন্য না, একটা ইলেকট্রনের স্পিন। তাহলে প্রত্যেকটা মানকে আমি যদি একটা ইলেকট্রন ধরি, সবগুলো মান যোগ করলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে। বা আমি জানি যেহেতু যে অরবিটাল সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে মোট ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়, সেটাও করতে পারি। তো আমি এই সবগুলো যোগ করতে পারি, যোগ করে লিখলে
আমি পাবো এখানে 60টা ইলেকট্রন। ওকে, সো এটা তোমরা বাংলায় সুন্দর করে লিখে দিবা। এই হলো আমাদের অ্যান্সার। ওকে, সো এখানে হলো, আমি তোমাদের এটা প্রমাণ করে দেখাচ্ছি যে 60টা আসলে আমরা ওই যে শর্টকাট শিখছিলাম যে একটা শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা, 2n²। অনেক সময় কোশ্চেনে এটাও চায় যে 2n² ভ্যালুটাকে জাস্টিফাই করে দেখো, এভাবে ভেঙে 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 লিখে। সো 2n² দিয়ে আমি যদি বের করি প্রথম শক্তি স্তরে 2n² ভ্যালু হলো 2, দ্বিতীয় শক্তি স্তরের ভ্যালু, দ্বিতীয় শক্তি স্তরে 2n² হলো 2 গুণ 2 এর স্কোয়ার অর্থাৎ 8, তৃতীয় শক্তি স্তরে 2 গুণ 3 এর স্কোয়ার অর্থাৎ 18, চতুর্থ শক্তি স্তরে 2 গুণ 4 এর স্কোয়ার 16 দুগুণে 4 4 2n² অর্থাৎ 4 4 16, 16 দুগুণে 32। দেখো এটা যোগ করলেও 60 হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা যেটা বের করছি আর আমাদের যে সূত্রের মান দুইটা সমান আসছে। ওকে, সো এই ছিল আমাদের এই যে প্রবলেমটা, সেটার সলিউশন। তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, হিলিয়াম পরমাণুর 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখাও। হিলিয়াম পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। হাইড্রোজেন হিলিয়াম 2টা। এই 2টা ইলেকট্রনে প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের, আমি তোমাদেরকে বলে দিই, এইভাবে একটা ঘর আঁকবা। এটার সলিউশনটা আমি তোমাদেরকে বলে দিই কিভাবে করবা। একটা বক্স আঁকবা, এই বক্সকে তোমাদের 3টা ঘরে ভাগ করবা, ঠিক আছে। ওকে, এরপরে এইখানে হলো ইলেকট্রন সংখ্যা, n এর ভ্যালু, l এর ভ্যালু, m এর ভ্যালু, s এর ভ্যালু। দেখো এইখানে এটা হলো প্রথম ইলেকট্রন, এটা দ্বিতীয় ইলেকট্রন, ঠিক আছে। এটা হলো n এর ভ্যালু, এটা l এর ভ্যালু, এটা m এর ভ্যালু, এটা s এর ভ্যালু। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য n l m s, দ্বিতীয় ইলেকট্রনের জন্য n l m s, এটা বের করে আর কি এটা লিখবা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এর একটু বাসায় ট্রাই করবা, মাথা কাটাবা, আশা করি পারবা। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা অনেক কিছু পড়লাম। তোমাদেরকে এতক্ষণ ধৈর্য যারা শেষ পর্যন্ত আসো, আমার কথা শুনতেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা তোমাদের জন্য ইনশাল্লাহ ভালো আউটপুট নিয়ে আসবে যে তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করছো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে।